ঘুমের মাঝে স্বপ্নকে না দেখে আর সেই স্বপ্ন যদি বাস্তবে রূপান্তর হয়ে যায় তাহলে কেমন হয়? শঙ্কর নামে এই ছেলেটি একদিন স্বপ্ন দেখে তার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। বাস্তবেও তাই ঘটে যায়। বাবার জীবন বাঁচাতে চিকিৎসার জন্য তার 10 লাখ টাকার প্রয়োজন হয়ে দাঁড়ায়, যা তাদের পক্ষে জোগাড় করা অসম্ভব ছিল। এমন পরিস্থিতিতে শঙ্কর কিভাবে এই টাকা জোগাড় করে, আর ওই রাতে যারা তার বাবাকে গাড়ি চাপা দিয়েছিল তাদের কিভাবে খুঁজে বের করে, পুরো মুভিতে আমরা দেখতে পাবো। মুভির ক্লাইম্যাক্স আনপ্রেডিক্টেবল, শেষ মুহূর্ত পর্যন্ত সাসপেন্সে রাখবে। মুভির নাম কার্বন। এটি 2022 সালে তামিল ভাষায় মুক্তি পায়। তো চলুন বন্ধুরা, মুভির এক্সপ্লেনেশন শুরু করা যাক। সময় একটা কথা বলে রাখি, যদি এই মুভিটি সম্পূর্ণ দেখতে চান তাহলে কমেন্ট বক্সে দেয়া লিঙ্কটি ভিজিট করুন। তখন ভোররাত, চেন্নাইয়ের একটি রাস্তায় শঙ্কর নামে এই ছেলেটিকে দৌড়াতে দেখা যায়। মূলত শঙ্করের স্বপ্ন পুলিশ অফিসার হওয়া, তাই প্রতিদিন সকাল হওয়ার আগে নিজেকে ফিট রাখতে দৌড়াতে বের হয়। হঠাৎ একটি পিকআপ এসে শঙ্করকে ধাক্কা দেয়। এরপর আমরা বুঝতে পারি এটি শঙ্করের একটি দুঃস্বপ্ন ছিল। শঙ্কর একটু পানি খেয়ে আবার ঘুমিয়ে পড়ে। প্রতিদিনের মতো ভোর হতেই সে দৌড়াতে বের হয়, কিন্তু মনের মাঝে চিন্তা কাজ করছে, কখন জানি ওই পিকআপটি এসে ধাক্কা দিয়ে বসে। কিছুক্ষণ যেতেই সত্যি সত্যি ওই পিকআপটিকে দেখা যায়। শঙ্কর পিকআপটিকে দেখা মাত্রই দৌড়ে রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে, কিন্তু ভাগ্য তার সহায় হয় না। টায়ার পাঞ্চার হওয়ায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে শঙ্করকে মেরে দেয়। শঙ্কর হাতে একটু আঘাত পায়, যেমনটি স্বপ্নে দেখেছিল। এর মানে দাঁড়াচ্ছে শঙ্কর গত রাতে যে স্বপ্নটি দেখেছিল তা বাস্তবে পরিণত হয়েছে। এরপর সিন চলে যায় অন্য এক রাতে, যেখানে একটি কর্পোরেশনের ময়লার ট্রাক দেখানো হয়। যে লোকটি ড্রাইভ করছে সে শঙ্করের বাবা সুব্বারাও, তার সাথে আছে ড্রাইভার ভাস্কর। সুব্বারাও প্রতিদিন রাতেই এই স্থানে এসে এক লোকের কাছ থেকে চা খায়। প্রতিদিন আসতে আসতে চাওয়ালার সাথে তার পরিচয় হয়ে গেছে। চাওয়ালা সুব্বারাওয়ের কাছে শঙ্করের কথা জানতে চায়, তোমার ছেলে কি কোনো চাকরি পেয়েছে? সুব্বারাও জানায়, আর চাকরি? ইঞ্জিনিয়ারিং করে এখন পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখছে, শুধু শুধু সময় নষ্ট করছে। রাতের ডিউটি শেষ করে সকাল হতেই সুব্বারাও বাড়িতে ফিরে আসে। সে রান্নার জন্য বেগুন কাটছিল। শঙ্কর সুব্বারাওকে বেগুন কাটতে দেখেই হোয়াটসঅ্যাপে ভয়েস পাঠায়, আর কতদিন বেগুনের তরকারি খাওয়াবে? বাবা হয়ে বেগুন খাইয়ে মারবে নাকি? সুব্বারাও জবাবে বলে, বেগুনের কেজি 40 টাকা, তোমার ডিগ্রি সার্টিফিকেট নয় এটা। আর শুধু আজই নয়, আগামী 4 দিন বেগুনি চলবে। শঙ্কর আবার ভয়েস পাঠিয়ে বলে, হোয়াটসঅ্যাপে কথা বলতে পারো না, সরাসরি কথা বলো। কেন বাবা ছেলে সরাসরি কথা না বলে হোয়াটসঅ্যাপে কথা বলে? এর পিছনে একটি গল্প আছে। মাসখানেক আগে শঙ্করের মা মারা গেছে, তখন থেকেই তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। শঙ্করের বাবা বলছিল, তোর পড়ার পেছনে খরচ না করে যদি তোর মায়ের চিকিৎসা করাতাম তাহলে তোর মাকে বাঁচাতে পারতাম। একজন ভালো সন্তান জীবন দিয়ে হলেও তার বাবা মায়ের জীবন বাঁচায়, আর তুই কি করছিস? কারণ সুব্বারাওয়ের মনে দুঃখ। শঙ্কর যদি তার কথা মতো অন্তত ময়লার গাড়ি চালিয়েও কিছু রোজগার করত তাহলে বিনা চিকিৎসায় তার স্ত্রীকে মরতে হতো না। কিন্তু শঙ্কর চায় একজন পুলিশ অফিসার হতে, তাই এগুলো সে করবে না। যতক্ষণ সুযোগ আছে শেষ সময় পর্যন্ত সে অপেক্ষা করবে। বাবা ছেলের তর্কের মাঝে শঙ্কর উত্তেজিত হয়ে বলে, ঠিক আছে, কালই আমি একটা চাকরি খুঁজে নেব, কিন্তু যতদিন আমার প্রথম বেতন না পাই আমার সাথে কথা বলবে না। রাগের বসে মায়ের নামে ওয়াদা করলেও শঙ্কর এখনো কোনো চাকরি নেয়নি, যেজন্য সরাসরি কথা না বলে হোয়াটসঅ্যাপে তার বাবার সাথে কথা বলে। রাগের বসে শঙ্কর যতই বলুক, বাবা তো বাবাই। সুব্বারাও প্রতিদিন শঙ্করের জামার পকেটে তার হাত খরচের টাকা রেখে দেয়, আর শঙ্কর সেই টাকা নিয়েই ঘুরে বেড়ায়। এভাবে চলতে চলতে একদিন সুব্বারাও তার পকেটে হাত দিয়ে দেখে একটি আইডি কার্ড, মানে শঙ্কর চাকরি পেয়েছে। ছেলের চাকরি পাওয়ার খবরে সুব্বারাও খুশিতে উচ্ছ্বসিত হয়ে পড়ে। সে শঙ্করের কাছে জানতে চায়, কোথায় চাকরি পেয়েছিস? কত টাকা বেতন? সুব্বারাও আরও বলে, লাঞ্চ করতে বাড়িতে আসবি? না, আমি তোর জন্য লাঞ্চ নিয়ে যাব। কথা বলছিস না কেন? তুই তো বলেছিলি চাকরি পেলে কথা বলবি। কিন্তু শঙ্কর কোনো জবাব না দিয়ে চলে যায়। অফিসে গিয়ে যোগদান করে এবং নিজের কাজ বুঝে নেয়।
দুপুরে অফিস ক্যান্টিনে লাঞ্চ করতে গিয়ে শঙ্কর সুব্বারাওকে একটি ভয়েস মেসেজ করে। সে জানায় কোথায় চাকরি পেয়েছে, কত টাকা বেতন এবং এখন থেকে অফিসেই লাঞ্চ করবে। শঙ্কর বাবাকে এটাও মনে করিয়ে দেয়, চাকরি পেয়েছি বলে ভেবো না, এখনই তোমার সাথে সরাসরি কথা বলবো, প্রথম বেতন পাওয়ার পরেই কথা বলবো। শঙ্করের কথা শুনে পাশে থাকা লাবণ্য জানতে চায়, তুমি তোমার বাবার সাথে এভাবে হোয়াটসঅ্যাপে কেন কথা বলো? শঙ্কর হেসে বলে, তেমন কিছু না, বাবার সাথে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, তখন রাগের মাথায় বলেছিলাম চাকরির প্রথম বেতন না পাওয়া পর্যন্ত সরাসরি কথা বলবো না, এই আর কি। লাবণ্য বলে, তুমি তোমার মাকে অনেক বেশি ভালোবাসো মনে হয়। শঙ্কর জবাবে বলে, এটাই তো স্বাভাবিক, সকল সন্তানেরাই মাকে আগে ভালোবাসে, কিন্তু বড় হতে হতে বাবাকেও ভালোবেসে ফেলে। মা মারা গেলেও স্ত্রী এসে হয়তো সেই জায়গাটা একটু হলেও পূরণ করতে পারে, কিন্তু বাবার জায়গাটা শুধু ঈশ্বরই পূরণ করতে পারে। আমার কাছে আমার বাবাই আমার ঈশ্বর। অন্যদিকে সুব্বারাওকে দেখা যায় কর্পোরেশনে গিয়ে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলছে, কারণ তার চাকরি 30 বছর হয়ে গেছে। এখন চাকরি ছাড়লে সে ভালো একটা পেনশনের টাকা পাবে, যা দিয়ে শঙ্করের পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবে। সারাদিনের কাজ শেষে কোম্পানির মালিক শঙ্করকে ডেকে প্রথম দিনই পুরো মাসের বেতন দিয়ে দেয়, কারণ লাবণ্য বসকে সবকিছু জানিয়েছিল। বস তার বাবাকে খুব ভালোবাসত, তাই শঙ্করকে বেতনের টাকা দিয়ে বলে, এখন আর হোয়াটসঅ্যাপে কথা বলতে হবে না, এই টাকা নিয়ে সরাসরি গিয়ে তোমার বাবার সাথে কথা বলো। বেতন পেয়ে শঙ্কর বাবার জন্য কিছু কেনাকাটা করে বাড়িতে ফিরে আসে। তখন সুব্বারাও ডিউটিতে ছিল। রাতে ঘুমের মধ্যে শঙ্কর স্বপ্ন দেখে তার বাবা ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছিলেন। তখনই একটি কালো গাড়ি এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ঘুম ভাঙতেই শঙ্কর ভয়ে কাঁপতে কাঁপতে বাবাকে ফোন করে, কিন্তু সুব্বারাও ফোন কেটে দেয়। ফোনে না পেয়ে শঙ্কর বাবার খোঁজে বেরিয়ে পড়ে। সুব্বারাও তখনও ট্রাক চালাচ্ছিল। চলতে চলতে শঙ্করের বাইক নষ্ট হয়ে যায়। ঠিক তখনই সে স্বপ্নে দেখা সেই কালো গাড়িটিকে সামনে দিয়ে যেতে দেখে। অন্যদিকে সুব্বারাও প্রতিদিনের মতো ওই চায়ের দোকানে গিয়ে চাওয়ালাকে বলে, আজ আর চা খাবো না, আমি চাকরি ছেড়ে দিয়েছি, কাল থেকে আর দেখা হবে না, তাই দেখা করতে এলাম। চাওয়ালা সুব্বারাওকে বলে। সুব্বারাও উত্তর দেয়, আজ আমার ছেলে 3বার কল করেছিল, মনে হয় ও বেতন পেয়েছে, কিন্তু আমি ফোন ধরিনি, জানো কেন? আমি ওকে সারপ্রাইজ দিতে চাই। ও আমাকে সবসময় হোয়াটসঅ্যাপে সব বলে, আজও আমি ওকে হোয়াটসঅ্যাপে সব জানাব। এরপর সুব্বারাও ফোনে ভয়েস রেকর্ড করতে করতে রাস্তা পার হচ্ছিল। ঠিক তখনই সেই কালো গাড়িটি এসে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর শঙ্করের কাছে বাবার ওই ভয়েস ক্লিপটি আসে। শঙ্কর প্লে করে শুনতে পায়। তার বাবা বুঝতে পেরেছে সে বেতন পেয়ে কল করেছিল, কিন্তু কথা শেষ হওয়ার আগেই শঙ্কর শুনে ফেলে বাবার চিৎকার। শঙ্কর বুঝতে পারে তার স্বপ্নটি সত্যি হয়েছে। সুব্বারাওকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। বাবার অবস্থা দেখে শঙ্করের মাথায় ঘুরতে থাকে বাবার বলা সেই কথা, আমার জীবনের বিনিময় হলেও তোকে আমি পুলিশ অফিসার বানাবো। ট্রাকের হেল্পার ভাস্কর এসে সুব্বারাওয়ের ফোন ও ঘরের চাবি শঙ্করের হাতে তুলে দেয়। একজন পুলিশ কনস্টেবল এসে জানায়, অ্যাক্সিডেন্টের জায়গায় কোনো সিসিটিভি নেই, তাই কে বা কারা অ্যাক্সিডেন্টটি করেছে তা বোঝা যাচ্ছে না। প্রত্যক্ষদর্শী কেউ গাড়ির রেজিস্ট্রেশন নম্বরও দেখতে পায়নি। এজন্য কনস্টেবল শঙ্করকে বলে, আগামীকাল থানায় গিয়ে একটি হিট অ্যান্ড রান কেস রেজিস্টার করতে। তদন্তের পর তারা বিষয়টি খতিয়ে দেখবে। কিছুক্ষণ পর একজন ডাক্তার এসে জানায়, রোগীর মাথায় প্রচুর আঘাত পেয়েছে, শরীরও রেসপন্ড করছে না, এভাবে থাকলে কোমায় চলে যাবে। যদি আগামীকাল বিকেলের মধ্যে জ্ঞান না ফেরে তাহলে বাঁচানো সম্ভব হবে না, আর চিকিৎসার খরচ প্রতিদিন 1 লাখ টাকা করে দিতে হবে। শঙ্কর শুধু একবার বাবার সাথে দেখা করতে চায়। সুব্বারাওকে আইসিইউতে রাখা হয়েছিল। শঙ্কর কাছে গিয়ে বাবার হাত ধরে কাঁদতে থাকে, বাবা কথা বলো, আমি বেতন পেয়েছি বাবা, কথা বলো। শঙ্করের কান্না দেখে সিস্টার তাকে চুপ থাকতে বলে। এরপর শঙ্কর বাবার ফোন বের করে মায়ের ছবিটি সামনে ধরে বলে, আমার সাথে কথা না বলো, মার সাথে কথা বলো বাবা। ঠিক তখনই হোয়াটসঅ্যাপের নোটিফিকেশনের শব্দ শুনে সুব্বারাও আঙুল নাড়াতে শুরু করে। এটা দেখে শঙ্কর দ্রুত হোয়াটসঅ্যাপে মেসেজ করতে থাকে, আর সুব্বারাও আঙুল দিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে। সুব্বারাওয়ের হাত নাড়ানো দেখে সিস্টার ডাক্তারকে ডেকে আনে।
ডাক্তার ভিডিও কলে একজন নিউরোসার্জনের সাথে যোগাযোগ করে সুব্বারাওয়ের রিপোর্টগুলো দেখায়। কিছুক্ষণ পর নিউরোসার্জন বলেন, রোগীর জ্ঞান ফিরলেও ঝুঁকি রয়ে গেছে, দ্রুত সার্জারি করতে পারলে হয়তো বাঁচানো যাবে, তবে এই অপারেশন আমরাই করতে পারবো না, সেই ডাক্তারকে আনতে হবে। ডাক্তার আরও জানায়, ওই সার্জনকে দিয়ে অপারেশন করাতে 10 লাখ টাকা লাগবে। শঙ্কর হতবাক হয়ে বলে, আমার বাবা একজন গার্বেজ ট্রাক ড্রাইভার, আমি নিজেও সদ্য চাকরি পেয়েছি, এত টাকা আমরা কোথায় পাব? তখন ডাক্তার বলে, যারা অ্যাক্সিডেন্ট করেছে যদি তাদের খুঁজে বের করতে পারো তাহলে থার্ড পার্টি ইন্স্যুরেন্সের মাধ্যমে হাসপাতালের বিল ম্যানেজ করা যাবে, তাদের ধরতে পারলে তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর শঙ্কর ভাস্করের কাছে যায় জানতে যে ওখানে আসলে কি ঘটেছিল। ভাস্কর জানায়, তোমার বাবা চা খেয়ে ট্রাকে ফিরছিল, ঠিক তখনই একটি কালো রঙের গাড়ি এসে ধাক্কা মেরে চলে যায়। শঙ্কর গাড়ির নম্বর জানতে চাইলে ভাস্কর বলে অন্ধকার থাকার কারণে কিছু দেখা যায়নি। শঙ্কর চলে যাওয়ার সময় ভাস্কর তাকে ডেকে বলে, হাসপাতালের খরচ কিভাবে মেটাচ্ছ? দরকার হলে আমি আমার গ্রামে জমি বিক্রি করে 1 লাখ টাকা জোগাড় করতে পারব। কিন্তু শঙ্কর তা প্রত্যাখ্যান করে বলে, তুমি বলেছ এটাই যথেষ্ট, আমার টাকার প্রয়োজন নেই। শঙ্কর চলে যাওয়ার পর ভাস্কর ঘরে ফিরে এলে তার স্ত্রী বলে, তুমি কেন পাপ করছ? শুধুমাত্র টাকার জন্য। তখনই জানা যায় যে দুর্ঘটনায় জড়িত লোকেরা ভাস্করকে 1 লাখ টাকা দিয়ে চুপ থাকতে বলেছে, কিন্তু ভাস্কর টাকাটা লোভে নয়, বেঁচে থাকার তাগিদে নিয়েছিল, কারণ তারা হুমকি দিয়েছিল কাউকে কিছু বললে তাকেও মেরে ফেলবে। সেই টাকাটাই সে জমি বিক্রির অজুহাতে শঙ্করকে দিতে চেয়েছিল। নিজের প্রাণের ভয়ে ভাস্কর সত্যিটা লুকিয়ে যায়, যদিও ভিতরে ভিতরে অপরাধবোধে ভুগতে থাকে। পরের দিন হাসপাতালে দেখা যায় এক ওয়ার্ড বয়ের, যার নাম পরে রানা বলে ধরা হয়, ব্যাংক অ্যাকাউন্টে হঠাৎ করে 25,000 টাকা করে 4 বারে মোট 1 লাখ টাকা জমা হয়েছে। অবাক হয়ে রানা যাচাই করতে পাশের এটিএমে গিয়ে 10,000 টাকা তুলে দেখে টাকাগুলো আসলে এসেছে। আনন্দে সে একবারে গিয়ে মদ খেতে থাকে আর ভাবতে থাকে, কে এত টাকা পাঠালো। ঠিক তখনই কালো গাড়ির লোক কিশোর ফোন করে বলে, ওই টাকাগুলো ফেরত দিতে হবে না, শুধু একটা কাজ করতে হবে। কিশোর বলে, আইসিইউতে থাকা ট্রাক ড্রাইভারকে খুন করতে হবে। কিছুই করতে হবে না, শুধু 2 মিনিটের জন্য অক্সিজেন মাস্ক খুলে দেবে। কাজটা করলে আরও 3 লাখ টাকা পাবে। টাকার লোভে রানা রাজি হয়ে যায়। অন্যদিকে শঙ্কর হসপিটালে যাওয়ার পথে মোবাইলের দিকে তাকিয়ে হাঁটতে গিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। হাসপাতালে পৌঁছে বাবার কপালে টিকা দিয়ে থানার দিকে রওনা হয়। পথে তার স্কুল জীবনের বন্ধু ডাউটের সঙ্গে দেখা হয়, যে এখন একজন ইন্স্যুরেন্স এজেন্ট। ডাউট বাবার অ্যাক্সিডেন্টের কথা শুনে দুঃখ প্রকাশ করে এবং শঙ্করকে একটি হেলথ ইন্স্যুরেন্স করানোর পরামর্শ দেয়। কিন্তু শঙ্কর বলে, আজ থানায় যাচ্ছি, কাল এসে করব। এরপর হেঁটে হেঁটে যেতে যেতে এক অন্ধ মেয়ের সঙ্গে দেখা হয়, যে তাকে বই কিনতে বলে। শঙ্কর বই না কিনে তাকে 20 টাকা দিয়ে যায়। তারপর সে এক ডাব বিক্রেতার পাশে গিয়ে থামে। এখান থেকেই গল্পের পরবর্তী অংশ নতুন মোড় নিতে শুরু করে। ডাব বিক্রেতা তখন তার গার্লফ্রেন্ডের সাথে উকিঝুঁকি মারছিল। শঙ্কর এগিয়ে আসার সময় ডাবের খোসায় পিছলে ওই লোকের সাইকেলের উপর পড়ে যায়। রেগে গেলেই ওই ডাব বিক্রেতা শঙ্করকে থাপ্পড় দিয়ে পাঠিয়ে দেয়। এরপর শঙ্কর একটি লোকাল মাইক্রোবাসে উঠে থানায় যায়। থানায় গিয়ে কনস্টেবলের কাছে জানতে চায়, গতকাল কি কারা আমার বাবাকে গাড়ি চাপা দিয়েছে। কনস্টেবল বলে, আমরা ইনকোয়ারি করছি, কিছু জানতে পারলে জানাবো, এখন তুমি ফিরে যাও। থানার পরে শঙ্কর রাতে এক রেস্টুরেন্টে খেতে আসে, কিন্তু বাবার কথা ভেবে খেতে পারে না, তাই খাবার প্যাক করে নিয়ে বের হয়। পথে এক এটিএম সিকিউরিটিকে বিরিয়ানির পার্সেল দিয়ে দেয় এবং পরে হাসপাতালের বেডের পাশে বসেই ক্লান্তি থেকে ঘুমিয়ে পড়ে। তোমরা ভাবতে পারো শঙ্কর সারাদিন যা করল তা বলা কেন দরকার ছিল। ঠিক আছে, একটু পরে এই কারণটা বুঝবে। রাতে সে আবার সেই স্বপ্নটি দেখে। সে কালো গাড়িটা সামান্য দূরে দাঁড়িয়ে আছে এবং কারের দরজা খুললে কোনো না কোনো চেহারা দেখতে পায়। হঠাৎ ক্লিনার মহিলা এসে শঙ্করকে জাগিয়ে দেয়।
রাগে শঙ্কর তাকে মারতেই যাচ্ছে, কিন্তু চুপচাপ চলে যায়। কিছুক্ষণ পরে ওই ক্লিনার মহিলা বসে বসে পানি পান করছে। শঙ্কর কাছে গিয়ে বলে, আমাকে ভয় পাবেন না, আপনি ময়লা ঝাড়েন, আর আমার বাবা ময়লা উঠানো ট্রাক চালাতেন। সে মহিলার কাছে নিজের স্বপ্নের কথা খুলে বলে, যে স্বপ্নগুলো সে দেখে সেগুলো বাস্তবে ঘটছে। শঙ্কর বলে, যখনই কার থেকে কেউ নামবে, আপনি আমাকে জাগিয়েছেন। আমি যদি তাকে দেখতে পেতাম, তাহলে ইন্স্যুরেন্সের টাকায় বাবার অপারেশন করাতে পারতাম। তাই রেগেছিলাম, আমাকে মাফ করে দিবেন। মহিলা বলে, আমি তো অনিচ্ছায় জাগিয়েছি, বাদ দাও, স্বপ্ন তো আবার দেখা যাবে। তুমি সারাদিন যা করেছিলে আবার কর, পরিধান করেছিলে আবার পরো, দেখবে স্বপ্নটা আবার আসবে। মহিলার কথা শুনে শঙ্কর ভাবতে থাকে, সে সারাদিন কার সাথে কি করেছিল, কোথায় গিয়েছিল এবং কি পরিধান করেছিল। ব্যক্তিগতভাবে এমন থিওরির ভিত্তি আছে কি না বলতে পারি না, তবে শঙ্করের জন্য এই ছাড়া উপায় ছিল না। বাবার চিকিৎসার টাকা জোগাড়ে তাকে ওই স্বপ্নটি আবার দেখতে হবে। বাড়ি ফিরে শঙ্কর তার পোশাকগুলো ধুয়ে ফেলে। এরপর সকালে একই পোশাক পরে ইচ্ছাকৃতভাবে ওই বৈদ্যুতিক খুঁটিতে মাথা ঠেকে আঘাত করে। হাসপাতালে এসে বাবার শিরায় ইনজেকশন দিয়ে বের হতেই আবার তার বন্ধু ডাউটের সঙ্গে দেখা হয়। ডাউট আসলেই ইন্স্যুরেন্স এজেন্ট, কিন্তু শঙ্কর ডাউটকে গতকালের মতোই আচরণ করে। ডাউটকে শঙ্কর বলে, আজ থানায় যাচ্ছি, কাল এসে ইন্স্যুরেন্স করাবো। পরে যে অন্ধ মেয়েটির দেখা হয়েছিল সে সেখানে নেই। দোকান মালিক মেয়েটিকে আসতে নিষেধ করেছে। শঙ্কর মেয়েটির বাড়িতে গিয়ে জানতে চায়, তুমি বই বিক্রি ছেড়েছ কেন? মেয়েটির মা বলে, সে পড়াশোনা করতে চায়, কিন্তু আমাদের সাধ্য নেই। শঙ্কর মেয়েটিকে কিছু বই কিনে দিয়ে বলে, আগামীকাল আবার কাজ করবে। এরপর পরের দিন ঠিক প্ল্যান মতো শঙ্কর আগের দিন করা কাজগুলো আবারও শুরু করে। একই পোশাক পরবে, একই স্থান যাবে, একই কাজগুলো করবে, যেন স্বপ্নটা আবার ফিরে আসে। ডাব বিক্রেতা তখন তার গার্লফ্রেন্ডের সাথে ইশারায় কথা বলছিল। শঙ্কর ইচ্ছাকৃতভাবে ডাবগুলো ফেলে দিলেও আজ ডাব বিক্রেতা তাকে থাপ্পড় দেয়নি। শঙ্কর বারবার বলে, আমাকে মারুন, আমাকে মারুন, কিন্তু ডাবওয়ালা হাসি দিয়ে তাকে পাঠিয়ে দেয়। দেখা যায় কতদিন শঙ্করকে মারার জন্য তার গার্লফ্রেন্ড তাকে সতর্ক করেছিল, যেন হঠাৎ রেগে কেউ আঘাত না করে। শঙ্কর হসপিটালে ফিরে ডক্টরের সঙ্গে দেখা করে, যিনি জানালেন তার বাবার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে এবং যত দ্রুত সম্ভব সার্জারি করতে হবে। রাতে শঙ্কর আবারও ডাব বিক্রেতার কাছে যায় এবং সবকিছু খুলে জানায়। পরদিন আবারও শঙ্কর একই কাজগুলো করে ডাবওয়ালার কাছে যায়। এবার ডাবওয়ালা ডাব ফেলে শঙ্করকে চড় মেরে তাড়িয়ে দেয়। এদিকে ডাবওয়ালা ও তার ফলোয়ারদের মধ্যে আবারও অশান্তি শুরু হয়। শঙ্কর থানায় গিয়ে আগের দিন বলা কথাগুলো পুনরায় কনস্টেবলের সামনে বলে। কনস্টেবল বললেন, ঘটনা 3 দিন আগের। তুমি বলছো গতকাল হয়েছে, হয়তো বাবার অ্যাক্সিডেন্টের কারণে তোমার মাথা নষ্ট হয়ে গেছে। এরপর শঙ্কর রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানির পার্সেল করায় এবং এটিএম সিকিউরিটির কাছে যায়। তবে সিকিউরিটি বিরিয়ানি খেতে চায় না, কারণ গতদিন সে একটি নিউজে দেখেছিল কেউ এটিএম সিকিউরিটিকে খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে 28 লাখ টাকা চুরি করেছে। বাধ্য হয়ে শঙ্কর কাছে থাকা এক ভিখারিকে বিরিয়ানি দিয়ে যায়। সিকিউরিটি দেখে ভিখারির কিছু হয়নি, তাই সে শঙ্করের সঙ্গে কথা বলে। শঙ্কর পুরো বিষয়টি খুলে জানায় যে কেন সে এগুলো করছে। সিকিউরিটি সব শুনে বলে, ঠিক আছে ভাই, আগামীকাল আবার বিরিয়ানি নিয়ে এসো, আমি রাখব। পরবর্তী দিন শঙ্কর আবারও সকল কাজগুলো করে হসপিটালে ফিরে আসে, কিন্তু সারা রাত শঙ্কর স্বপ্নটি দেখতে পায় না। সকালে মহিলাকে জানালে সে বলে, নিশ্চয়ই তুমি কিছু ভুল করেছ, কিছু মিস হয়েছে, ভেবে দেখো। শঙ্কর মনে 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 করতে থাকে, ওই দিন সে মাইক্রোবাসে একটি মেয়েকে 10 টাকা ভাঙতে দিয়েছিল, সেটি সে মিস করেছে। পরের দিন আবার চেষ্টা শুরু করে, কিন্তু মেয়েটি কোথায় পাওয়া যাবে। হঠাৎ মেয়েটিকে দৌড়ে আসতে দেখা যায়। দুজন গুন্ডা তাকে তাড়া করছিল। শঙ্কর দুজন গুন্ডার হাত থেকে মেয়েটিকে উদ্ধার করে। তারা একটি রেস্টুরেন্টে যায়। মেয়েটি বলে তার নাম স্বপ্না এবং সে তার দাদির সঙ্গে এখানে থাকে। তারা একটি বাড়ি লিজ নিয়েছিল,
কিন্তু গুন্ডারা জোরপূর্বক দখল করে ফেলেছে। স্বপ্না জানায় সে কাউন্সিলরের কাছে গিয়েছিল, 10 লাখ টাকার বিনিময়ে সেটেলমেন্টের কথা ছিল। শঙ্কর তার পরিস্থিতি খুলে জানায় এবং বলে, ওই টাকাটা আমাকে দিন, আমি আপনার সমস্যার সমাধান করে দিব। স্বপ্না শঙ্করের বাবার অসুস্থতার কথা শুনে রাজি হয়ে যায়। শঙ্কর তাকে সেই বাড়িতে নিয়ে যায় যা লিজ করা হয়েছিল। এখন বাড়িটি একটি পার্সেল ডেলিভারি অফিস হিসেবে ব্যবহার হচ্ছে। শঙ্কর ম্যানেজারকে মারতে গিয়ে তাকে ভয় দেখায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ম্যানেজার কথা দেয় যে 2 দিনের মধ্যে তারা বাড়ি খালি করে দেবে এবং চাবিও হ্যান্ডওভার করবে। সেখান থেকে বের হওয়ার পর দুজনে বাইরে কথা বলছিল। স্বপ্ন শঙ্করের কাছে তার বাবার কথা জানতে চায়। তখন শঙ্কর তাকে ওই অডিওটি শোনাচ্ছে যা তার বাবা অ্যাক্সিডেন্টের রাতে পাঠিয়েছিলেন। অডিওটি শুনে শঙ্করের একটু সন্দেহ হয়, বারবার প্লে করে বুঝতে পারে এটি কোনো অ্যাক্সিডেন্ট নয়, এটি প্রিপ্ল্যান করা মার্ডার অ্যাটেম্পট। শঙ্কর ওই অ্যাক্সিডেন্ট স্পটে যেতে চায়। স্বপ্ন ও কাউন্সিলর গুন্ডাদের ভয়ে শঙ্করের সঙ্গে যায়। অ্যাক্সিডেন্ট স্পটে গিয়ে শঙ্কর ভালো করে পর্যবেক্ষণ করে তার বাবার মতো রাস্তা পার হওয়ার পর স্বপ্নাকে বলে, এটি মার্ডার অ্যাটেম্পটই হবে। আমার বাবা একজন ড্রাইভার, কখনো রাস্তার ডানে বায়ে না দেখে পার হবে না। হোয়াটসঅ্যাপের অডিও থেকে বোঝা যায় কারটি ফুল স্পিডে এসেছে, কোনো হর্ন ছাড়াই। স্বপ্ন তখন শঙ্করকে বোঝায়, এখন এগুলো চিন্তা না করে আগে তোমার বাবার অপারেশনের ব্যবস্থা কর, আমি কালই তোমাকে টাকা দিয়ে দেব, এরপর ওদেরকে ধরা যাবে। এদিকে স্বপ্ন শঙ্করের প্রতি তার ভালো লাগার ইঙ্গিত দেখায়। এখন আর শঙ্কর ওই স্বপ্ন দেখতে চেষ্টা করে না, কারণ তার সমস্যার সমাধান হতে চলেছে। শঙ্কর ওই অন্ধ মেয়েটির কাছে যায় এবং বলে, তোমাকে আর আসতে হবে না, বাবার অপারেশন হয়ে গেলে আমি তোমাকে স্কুলে ভর্তি করিয়ে দেব। এদিকে ফুল বিক্রেতা মেয়েটিও ডাব বিক্রেতার সঙ্গে ব্রেকআপ করেছে। শঙ্কর মেয়েটির কাছে গিয়ে সত্যিটা খুলে জানায় এবং ডাব বিক্রেতাকে বলে, এরপর থেকে তোমাকে আর মারতে হবে না। রাতে শঙ্কর সিকিউরিটির সঙ্গে দেখা করে এবং জানিয়ে দেয়, আর তোমাকে বিরিয়ানি খেতে হবে না। পরবর্তী দিন স্বপ্নাকে নিয়ে শঙ্কর ওই বাড়িতে যায়। দেখে বাড়িতে তালা মেরে লোকগুলো পালিয়ে গেছে। স্বপ্না ব্যাংকে গিয়ে শঙ্করের বাবার অপারেশন অ্যাডভান্স হিসেবে 4 লাখ টাকা হসপিটালের অ্যাকাউন্টে ডিপোজিট করে। শঙ্কর জানতে চায়, তুমি এই টাকা কোথায় পেলে? স্বপ্না জানায়, আমার বাবা বিয়ের জন্য রেখেছিল, মনে হয় এখন আর প্রয়োজন পড়বে না। শঙ্কর বুঝতে পারে স্বপ্ন তাকে ভালোবেসে এগুলো করছে। মন্দিরে গিয়ে স্বপ্ন শঙ্করকে একটি রিং পরিয়ে দেয়। সারাদিনে এখানে ওখানে ঘুরে রাতেই হসপিটালে ফিরে আসে। অন্যদিকে দেখা যায় রানা কিশোরকে কল করে জানাচ্ছে অপারেশনের টাকা অ্যাডভান্স করা হয়েছে। শঙ্কর বাড়ি ফিরে কাপড় ওয়াশ করে ঘুমানোর আগে স্বপ্নকে কল করে এবং বাবার দেখা শেষ হলে রোমান্টিক কথাবার্তা বলে। সেই সময় স্বপ্ন একটু বাইরে চলে যায়। এই সুযোগে রানা ও কিশোর সুব্বারের অক্সিজেন খুলে দেয়। শঙ্করের সঙ্গে কথা শেষ করে স্বপ্ন ভিতরে ফিরে আসে এবং দেখে সুব্বারও অক্সিজেন খোলা। রানার ধাক্কায় একটি স্ট্যান্ড পড়ে যায় এবং সিস্টারও এসে পড়ে। সিস্টার রানাকে বের করে দেয়। স্বপ্নাকে শঙ্কর বলে, আপনি কে? শঙ্করকে এখানে আসতে বলুন। কিশোরের প্ল্যানও আর কাজে আসে না। কিছুক্ষণ পর শঙ্কর এসে পড়ে এবং স্বপ্নাকে বলে, আমি তো এসেই পড়েছি, তোমার কাল অফিস আছে, তুমি চলে যাও। ওই রাতেই মুষলধারে বৃষ্টি হয়। শঙ্করের কাপড়গুলো ভিজে যায়। পরদিন ভেজা কাপড় পরে শঙ্কর বের হয়, যা সে প্রথম দিন পরেছিল। অসতর্কতাবশত আজও সে ওই খুঁটিতে ধাক্কা খায়। তখন তার মনে পড়ে তার বাবার অ্যাক্সিডেন্টকারীদের এখনো ধরতে পারেনি, তাই সিদ্ধান্ত নেয় আজ আবার চেষ্টা করবে। আশ্চর্যজনক হলেও আজ প্রথম দিনের মতোই ঘটনা ঘটে। তাই শঙ্কর বাকি কাজগুলো সেইভাবে করে। এরপর আইসিইউতে এসে বাবার বেডের পাশে ঘুমিয়ে পড়ে আজ সে সেই স্বপ্নটি দেখে যা প্রথম দিন দেখেছিল। স্বপ্নায় শঙ্কর দেখে কার থেকে অন্য কেউ নয়, তারই গার্লফ্রেন্ড স্বপ্না নেমে আসছে। কিন্তু স্বপ্নার সঙ্গে অ্যাক্সিডেন্টের কি লিঙ্ক আছে? আর যদি স্বপ্না অ্যাক্সিডেন্ট ঘটায়, তাহলে কেন টাকা দিয়ে বাঁচাতে চাচ্ছে?
শঙ্কর কিছুই বুঝতে পারছিল না, তবে তার স্বপ্নের প্রতি কনফিডেন্সও আছে। স্বপ্না আর অ্যাক্সিডেন্টের লিঙ্ক জানতে আমাদের 7 দিন পূর্বের ঘটনায় নিয়ে যাওয়া হয়। জানা যায়, স্বপ্না এবং কিশোর মূর্তির সাগলার অফিস, যেখানে স্বপ্না শঙ্করের সঙ্গে এসেছিল, সেটি তার নিজের। ওই রাতে তারা বিষ্ণু মূর্তির সাগলিং করছিল, যার মূল্য ছিল 4 কোটি টাকা। আচমকা পুলিশ খবর পেয়ে মূর্তিটিকে একটি বক্সে করে পাশের ডাস্টবিনে ফেলে দেয়। পুলিশ তল্লাশি করে মূর্তি না পেয়ে চলে যায়। তখন সুপারো এবং ভাস্কর ডাস্টবিনের ময়লাগুলো ট্রাকে তুলে নিয়ে যায়। স্বপ্ন সব দেখছিল। পুলিশ চলে গেলে তারা বাইরে এসে দেখে ময়লার ট্রাকে মূর্তির বক্স নেই। তারা দ্রুত গাড়ি নিয়ে ট্রাক খুঁজতে বের হয়। কিছু দূর যেতেই ট্রাক আটকে দেয় সুবর। তারা বলে, ভুলবশত একটি ঔষধের বক্স ফেলে গেছে। সুবর বলে, আমরা তো অনেক জায়গা থেকে ময়লা তুলেছি, ডাম্পিয়ার্ডে চলুন। কিন্তু স্বপ্নারা রাজি হচ্ছিল না। পরে ভাস্কর বক্সটি নিয়ে আসে এবং হাত থেকে পড়ে মূর্তিটি বের হয়। সুবরও বুঝতে পারে তারা মূর্তি নিতে এসেছে, ওষুধ নয়। স্বপ্না সুবরকে অনেক টাকার লোভ দেখায়। সুবর বলে, আমি টাকার জন্য গার্বেজ গাড়ি চালাই না, আমি সৎপথে থাকতে চাই, তাই এগুলো সব পুলিশের কাছে দিয়ে দেব। স্বপ্না জানে, যদি সুবর মূর্তিটি পুলিশকে দিয়ে দেয় তাদেরও এক্সপোজ হবে, তাই তারা নিজেরা বাঁচতে শুভকে খুনের প্ল্যান করে এবং শুভকে মারতে তার ট্রাক ফলো করে। পরের ঘটনা অনুযায়ী তারা সুপারোকে গাড়ি চাপা দেয়, তবে সুপারও ভাগ্যক্রমে বেঁচে যায়। অ্যাক্সিডেন্টের পর শুভকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়। তারা ভাস্করের কাছে মূর্তির জন্য 1 লাখ টাকা দিয়ে চুপ করিয়ে দেয়। সুবরও বেঁচে থাকায় তাদের মধ্যে ভয় কাজ করছিল, যদি সুপারও সুস্থ হয় সে সব বলতে পারে। এরপর তারা ওয়ার্ড বয়কে ফাঁদে ফেলে সুপারোকে মারার প্ল্যান করে। কিন্তু ওয়ার্ড বয় কাজ না করলে শঙ্করকে ডাইভার্ট করার জন্য স্বপ্নার নাটক সাজানো হয়। স্বপ্না শঙ্করের বিশ্বাস যোগায় যে চিকিৎসার 10 লাখ টাকা দেবে, কিন্তু শঙ্কর চালাক ছিল। আস্তে আস্তে অ্যাক্সিডেন্টের তথ্য বের করে ফেলছিল। আইসিইউতে পরিবারের লোক ছাড়া কাউকে ঢুকতে দেয়া হয়নি। তখন শঙ্করের আস্থা নিয়ে তারা ওই রাতে সুপারোকে মারার প্ল্যান করেছিল। রানার ধাক্কায় স্ট্যান্ড পড়ে যাওয়ায় সিস্টার এসে পড়ে, ফলে তাদের প্ল্যান ব্যর্থ হয়। অন্যদিকে স্বপ্ন দেখে শঙ্কর নিশ্চিত হয়েছে যে স্বপ্না অ্যাক্সিডেন্টে যুক্ত, তবে শঙ্করের কাছে এখন কোনো অপশন নেই। যেভাবেই হোক স্বপ্নার কাছ থেকে বাকি টাকা নিয়ে বাবার অপারেশন করাতে হবে। স্বপ্না জানে না শঙ্কর সবকিছু জেনে গেছে। প্রশ্ন শুধু একটাই, স্বপ্না কেন তার বাবাকে মারতে চেয়েছিল? মূল ঘটনা জানতে শঙ্কর কর্পোরেশনের ভাগাড়ে যায়। সে খুঁজে দেখে তার বাবা কোনো রুটের ময়লা আনতেন। রোড জেনে শঙ্কর সেই জায়গায় পৌঁছায় যেখানে একটি ডাস্টবিনের সামনে অফিসটি রয়েছে, যেটি স্বপ্না তাকে প্রথম নিয়ে এসেছিল। তারা বুঝতে পারে এখানে কিছু লুকোনো আছে। পাশে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখতে শঙ্কর থানায় যায়। কনস্টেবলকে পুরো বিষয়টি খুলে বলে। ওই রাতের সিসিটিভি ফুটেজ দেখে আসল ঘটনাটা জানা যাবে। কনস্টেবল শঙ্করকে নিয়ে ফুটেজ চেক করে। সেখানে দেখা যায় ওই রাতে পুলিশের জিপ আসার আগে স্বপ্নার ডাস্টবিনটানোর পাশে গিয়েছিল। এরপর সুপারের ট্রাক ডাস্টবিন থেকে ময়লা নিয়ে চলে গেলে স্বপ্না আবার সেই ডাস্টবিনের কাছে এসে কিছু দেখে। খোঁজ করে শেষবার এসে তারা গাড়ি নিয়ে চলে যায়। এ থেকে স্পষ্ট তারা এমন কিছু ফেলেছিল যেটার কারণে পরে সুপার অ্যাক্সিডেন্টে পড়েছে। হাসপাতালে ফিরে ডাক্তার শঙ্করকে জানায়, 24 ঘন্টার মধ্যে অপারেশন না করলে আপনার বাবাকে বাঁচানো যাবে না। শঙ্কর ডাক্তারের সঙ্গে শান্ত কণ্ঠে বলে, কোন অসুবিধা নেই, আপনি প্রস্তুতি নিন, আমি সব ম্যানেজ করছি। এরপর কনস্টেবল স্বপ্নাদের নিয়ে সেই ভিডিও দেখে। ভিডিও দেখে সে চাপে ফেলে 5,50,000 টাকা দাবি করে। উপায় না দেখে স্বপ্না বলে, ঠিক আছে, আমরা টাকা দেব, কিন্তু শঙ্করকে চুপ করাতে হবে। কনস্টেবল তখন তাদের বলে, একটা রেলওয়ে ক্রসিংয়ে আমাকে একজন লোক বিশ্বাস করে কাজ করে ওখানেই টাকা পাঠাবে, আমি ব্যবস্থা করে দেব। আমি ওকে ওখানে নিয়ে আসবো। এরপর তুমি স্মোক করার কথা বলবে, আমি নেমে গেলে তোমরা ওকে মেরে ফেলো। কনস্টেবল স্বপ্নাদেরকে আড়ালে করে বলেছিল, আমার কথা যদি বিশ্বাস না হয়
টাকা ওই রেল ক্রসিংয়ে দিলেই হবে। এরপর দেখা যায় ডাক্তারের সঙ্গে কথা শেষ করে শঙ্কর কনস্টেবলকে স্বপ্নার কাছে পাঠায়। কনস্টেবল ফিরে এসে শঙ্করকে জানায় ওরা মূর্তি স্মাগলিং করে আর সেই বিষয়ে জানাজানি হওয়াই আপনার বাবার এই অবস্থা। কনস্টেবল বলছিল আমরা অ্যাসিস্ট্যান্ট কমিশনারকে জানিয়ে ব্যবস্থা নিতে পারি, কিন্তু শঙ্কর বলে এখন আমার সময় নেই। 24 ঘন্টার মধ্যে অপারেশন না করলে আমার বাবাকে বাঁচানো যাবে না, তাই আমাদের এই প্ল্যান মোতাবেকই কাজ করতে হবে। কাল তারা টাকা দিলে ট্রেন আসা মাত্রই আমি টাকা নিয়ে রেল লাইন ক্রস করে পালিয়ে যাব, তখন তারা আর কিছু করতে পারবে না। প্ল্যান অনুযায়ী পরের দিন কনস্টেবল শঙ্করকে রেলওয়ে ক্রসিংয়ে নিয়ে যায়। স্বপ্নারা কিছু দূর থেকে ফলো করছিল। স্বপ্না কনস্টেবলকে ফোন করে বলে শঙ্করকে একটা হ্যান্ডকাপ পরিয়ে দাও। কনস্টেবল প্রথমে বলে আমার কাছে হ্যান্ডকাপ নেই। তখন স্বপ্না তাকে বলে এমন একটি জায়গার কথা যেখানে তারা আগে থেকে হ্যান্ডকাপ রেখেছিল। কনস্টেবল সেটি নিয়ে আসে। কনস্টেবল হ্যান্ডকাপটি শঙ্করের ওপর পরাতে চাইছিল না, কারণ ওরা জানে তারা তাকে মেরে ফেলবে, কিন্তু শঙ্কর অঙ্গীকার করে বলে যদি আমার কিছু হয় তবুও আপনি টাকা নিয়ে যেতে পারবেন, তাতে আমার বাবাকে বাঁচানো যাবে। আমার বাবা একবার বলেছিল একজন সন্তান জীবন দিয়েও তার বাবা মাকে বাঁচায়, এখন দেরি করো না। হ্যান্ডকাপ পরে শঙ্কর ক্রসিংয়ে রেখে দেয়ার নির্দেশ মেনে কনস্টেবল টাকাগুলো নিয়ে দ্রুত রেললাইন ক্রস করে পালিয়ে যায়। এরপর স্বপ্নার লোকেরা শঙ্করকে মারতে এগিয়ে আসে, কিন্তু শঙ্কর গত রাতে আগেই স্বপ্নার স্থানে কি ঘটতে পারে তা স্বপ্ন দেখেছিল। এজন্য সে সবাইকে ডিরেকশন দিয়ে এখানে ডাকে এবং সঙ্গে ছিল সেই ডাবওয়ালা, নিরাপত্তার একটি সদস্য দাউদ নামের লোক ও সেই কাজের মেয়েটিও। তারা সবাই শঙ্করকে বাঁচাতে এসেছে। মাঝে মাঝে ঝামেলা হলেও শঙ্কর স্বপ্নার মুখমণ্ডল ধরে ফেলে। তার হাতে থাকা রিং দেখে স্বপ্নার মনে পড়ে এটাই আমি শঙ্করকে পরিয়েছিলাম। শঙ্কর বলছে দেখো স্বপ্না, আমি আবারও বলছি তুমি আমার হাতে মরলেও আমি খুশি, কিন্তু ফিরে যাও। সত্যি। স্বপ্না নিজের ভুল বুঝে যায়। সেদা ফেলে দেয়, হ্যান্ডকাপ খুলে শঙ্করকে যেতে দেয়। কয়েকদিন পর শঙ্কর হাসপাতাল থেকে ডিসচার্জ হয়ে বাড়ি ফিরলে যারা তাকে সাহায্য করেছিল সবাই তাকে দেখতে আসে। এদিকে মূর্তি চোরাচালানের অভিযোগে স্বপ্না ও তার গ্যাংকে গ্রেপ্তার করা হয়েছে। মুভিটি এখানেই শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।